আজকের বিষয়, শেখ হাসিনা ডিসেম্বরের আগেও দেশে ফিরতে পারেন, এমনকি আগামী আগস্টেও। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আরেকবার আপনাদের বলি, শেখ হাসিনার নিজের ঘোষণাটি, প্রকাশ্য ঘোষণা বা সরকারিভাবে যে ঘোষণা, সেটি কি। তিনি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে এবং পরে রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে ডিসেম্বর 2026 অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে তিনি ফিরে যাবেন। যদিও তিনি তারিখ বা সময় এই সমস্ত কিছু বলেননি, এমনকি কিভাবে ফিরবেন, কোন উপায়ে ফিরবেন, এই সমস্ত বিষয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তারা কোনো রকম মন্তব্য করেননি। বাংলাদেশ সরকারের তরফে বলা হচ্ছে যে শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, অতএব তার প্রত্যর্পণই হচ্ছে একমাত্র দেশে ফেরার উপায়। অন্যদিকে শেখ হাসিনা চান প্রত্যাবর্তন, তার তৃতীয় প্রত্যাবর্তন। এর আগে দুবার তিনি দেশে ফিরেছিলেন। আপনারা জানেন 1981 17 মে তিনি দেশে ফিরেছিলেন ভারত থেকেই। তখন তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পর তিনি এবং তার বোন রেহানা তারা নয়াদিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে ছিলেন। সেই সময় তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন এবং দেশে ফিরে যান, তারপর দল গঠন করেন। 2007 তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছিল না, তিনি আমেরিকায় গিয়েছিলেন ছেলের কাছে, তাকে ফিরতে দিচ্ছিল না। কিন্তু পরবর্তীকালে গণ আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার তাদের যে নির্দেশ যে শেখ হাসিনার বিমান নামতে দেওয়া হবে না, সেই নির্দেশ তারা প্রত্যাহার করতে বাধ্য হয়। এখন আওয়ামী লীগের পরিস্থিতিটি আরো কঠিন। শেখ হাসিনা একটি মামলায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি। যদিও আওয়ামী লীগ শুধু নয়, আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন দেশও আকারে ইঙ্গিত এটা বলার চেষ্টা করেছে যে যে মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেটা একেবারে নিতান্তই অর্থহীন এবং বেআইনি। এখানে কোনো উপযুক্ত বিচার বা ন্যায় বিচার তিনি পাননি। শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন এবং আদালতে গিয়ে ন্যায় বিচার চাইবেন। অর্থাৎ তিনিও বারেবারেই বলেছেন, বিচার পর্ব চলাকালীনই বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হতে পারে না, এটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের জন্য তৈরি হয়েছিল এই আদালত। এছাড়া যেভাবে তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে সেটা নিয়েও তার আপত্তি আছে। এই সমস্ত বিষয় নিয়ে তিনি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও আবেদন করেছেন তার রায়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা যাতে কথা বলে। এখন শেখ হাসিনা যেটা বলেছেন যে তিনি দেশে ফিরে তিনি দেশের আদালতের কাছে গিয়ে ন্যায় বিচার চাইবেন, তিনি বলবেন যে আমার প্রতি অন্যায় হচ্ছে। এখন বাংলাদেশ সরকারের সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া সেভাবে যে মিলেছে, অর্থাৎ সরকারের উচ্চতম মহল থেকে, এমনটি নয়, বরং এই ব্যাপারে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া। কখনো তারেক রহমানের একজন উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে যথাযথ নিয়মেই তিনি আইনি সুবিধাগুলি পাবেন, অর্থাৎ আদালতে যেতে পারবেন। আবার বিরোধীরা দাবি তুলেছে যে তিনি তাকে পদার্পণ করা মাত্র গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে। বিএনপির একাংশ তারা বলেছেন যে তার প্রত্যাবর্তন কোনো মতেই সম্ভব নয়, তাকে প্রত্যর্পণ করতে হবে, অর্থাৎ ভারত সরকার তাকে একজন আসামি হিসেবে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেবে। এটাই হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান। কিন্তু প্রকৃত অবস্থান সেটা এখনো কিন্তু স্পষ্ট নয় যে হাসিনার এই যে ফেরার ঘোষণা নিয়ে বাংলাদেশ সরকারের ঠিক কি অবস্থান শেষ পর্যন্ত নেবে। এবং আমার মনে হয় যে হাসিনার এই প্রত্যাবর্তনের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে দুতরফেই কিন্তু বোধহয় আলাপ আলোচনা, অর্থাৎ দুতরফেই নানান ধরনের কৌশলগত আলাপ আলোচনা নিশ্চয়ই চলছে। যে হাসিনা নিশ্চয়ই তার মতো করে গুটি সাজাচ্ছেন, তারেক রহমানের সরকারও তাদের মতো করে নিশ্চয়ই আলাপ আলোচনা চালাচ্ছে যে এই পরিস্থিতি হলে কি পদক্ষেপ সরকারের তরফে করা হবে। এখন আমি যে আলোচনা দিয়ে বক্তব্য দিয়ে শুরু করেছি সেই বিষয়ে খানিকটা আসি। শেখ হাসিনার যে ঘোষণা যে তিনি ডিসেম্বরে ফিরবেন, এই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা ভিন্ন আলোচনাও হচ্ছে এবং শেখ হাসিনা নিজেও সেই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং তিনিও এই বিষয়ে দলকে ভাবনা চিন্তা করার, এগিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন। সেটি হচ্ছে যে ডিসেম্বর ধরে বসে থেকে লাভ নেই, যখনই সুযোগ আসবে তারা অনুকূল শব্দটি ব্যবহার করছেন। এই অনুকূল শব্দটির বিস্তারিত ব্যাখ্যা আওয়ামী লীগ নেতৃত্ব তারা দিচ্ছেন না, কিন্তু তারা আলোচনা যে করছেন তাদের বিভিন্ন বৈঠকে। আমি এই ভিডিও যখন করছি আজ বুধবার, মঙ্গলবার কলকাতায় আওয়ামী লীগের যারা কলকাতা এবং আশপাশে আছেন তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকেও কিন্তু এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে যে সুযোগ যদি আসে তাহলে আগেই কেন আমরা ফিরে যাব না, এবং তাতে একটা সহমত হয়েছে যে সুযোগের সদ্ব্যবহার করাটাই এখন
উপযুক্ত কৌশল হওয়া উচিত। ফলে উপযুক্ত কৌশল হিসেবে যে সুযোগের কথা বলা হচ্ছে, সেই সুযোগটা কখন কোন পরিস্থিতিতে আসবে এই ব্যাপারে কেউই কিন্তু আগাম ওয়াকিবহাল নন, কিন্তু তারা মনে করছেন যে তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের পক্ষে অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা অন্তত দলীয় সংগঠন সূত্রে নিশ্চিত হয়েছেন। কিন্তু রাজপথে বড় মিটিং মিছিল যেগুলো হচ্ছিল সেগুলো এখনো হচ্ছে, কিন্তু সেটাই সব নয়। তারা বলছেন যে এত বেশি নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার এই সমস্ত হচ্ছে যে মাঠে ময়দানে সক্রিয় রাজনীতিটা আওয়ামী লীগ যতটা করতে পারত ততটা করতে পারছে না, কিন্তু আন্ডারগ্রাউন্ডে দল কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে, অনেক সংহত হয়ে গেছে। ফলে অনুকূল পরিস্থিতি অচিরেই আসবে। ফলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা এবং তখন আবার সত্যি অনুকূল পরিস্থিতি আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, আন্তর্জাতিক পরিস্থিতি কি হবে, বাংলাদেশের অভ্যন্তরে জাতীয় রাজনীতির পরিস্থিতি কেমন থাকবে, এরকম অনেকগুলো ইফস অ্যান্ড বাটসের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে শেখ হাসিনার সরকারি ঘোষণাটি। এই যে কথাটি আমি বললাম যে সুযোগ এলে আগেই ফিরে যাবেন এমনকি আগামী আগস্টে, এই কথাটিও আওয়ামী লীগ নেতৃত্ব কখনোই সরকারিভাবে তারা জানাবে না। কিন্তু আমি একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, তারা বলেছেন যে দলের মধ্যে এই আলোচনাটি চলছে অনবরত এবং একাধিক নেতা এই বিষয়ে দলে সহমত প্রকাশ করেছেন যে ডিসেম্বর 2026 ধরে রেখে ঠিক হবে না। আমাদের সবসময় পরিস্থিতি পর্যালোচনা করে একটা অনুকূল পরিস্থিতি যখন আসবে ঠিক তৎক্ষণাৎ। এবং এই ব্যাপারটা যে চলছে তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা তিনি দলীয় বৈঠকে ঘোষণার পর এখন কিন্তু তিনি ইন্ডিভিজুয়ালি যে সমস্ত নেতাকে তিনি প্রত্যাশা করেন যে তার সঙ্গে এখনই দেশে ফিরবেন, এরকম নেতাদের কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন যে যে কোনো সময় কিন্তু ঘোষণাটি আসতে পারে। অতএব ব্যাগ গুছিয়ে রাখা, অর্থাৎ যেটুকু সঙ্গে না নিলেই নয় সেইটুকু প্রস্তুতি যেন সবাই সবসময় নিয়ে রাখে। কিছু অর্থকরী সঙ্গে থাকা, টাকা পয়সা সঙ্গে থাকা, অর্থাৎ কি পরিস্থিতি হবে দেশে ফিরলে সেটা তো কেউ জানে না। ফলে সে অনুযায়ী তিনি কিন্তু সবাইকেই বলছেন যে একেবারে চূড়ান্ত প্রস্তুতিটা নিয়ে থাকতে হবে, অর্থাৎ ব্যাগ গুছিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যে সময় তিনি বলবেন ঠিক সেই সময়তেই রেডি হয়ে যেতে হবে এবং দেশের অভিমুখে রওনা দিতে হবে। ফলে এখন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এরকম 4-5 জন নেতার সঙ্গে আমার কথা হয়েছে যারা শেখ হাসিনা তাদেরকে ফোন করেছেন এবং তাদের বলেও দিয়েছেন যে তোমাকে যেতে হবে, ফলে তুমি কিন্তু সেইভাবেই তোমার এখানে যে পরিস্থিতি, দেশে যা পরিস্থিতি সেই অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো এখনই সেরে ফেলা দরকার সেগুলো সেরে ফেলো, যে কোনো সময় কিন্তু আমি কল দেব এবং দেশে ফিরতে হবে। আমি যেটা জানতে পারছি যে কলকাতায় যে মিটিংটা মঙ্গলবার আলোচনা হয়েছে, একটা ঘরোয়া বৈঠক, সেটা যে একেবারে খুব আনুষ্ঠানিকভাবে বৈঠকটি হয়েছে এমনটিও নয়, কিন্তু একটা বৈঠক হয়েছে। এবং শেখ হাসিনা গতকাল ঠাকুরগাঁও 2 আসনের সংসদীয় আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন ভার্চুয়াল মাধ্যমে। এই নিয়ে প্রায় 140টির কাছাকাছি সংসদীয় এলাকায় তিনি কথা বলেছেন। তার পরিকল্পনা ছিল যে ডিসেম্বরের মধ্যে আগেই তিনি 300 আসনের সংসদীয় নেতাদের সঙ্গে ওই সংসদ এলাকার নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু দ্বিতীয় ভাবনা হচ্ছে যে অতদিন পর্যন্ত ফেলে রাখা ঠিক হবে না, তিনি কিন্তু খুব দ্রুত এই সংসদীয় কমিটিগুলির বা সংসদ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা কথা বলছেন। গতকাল তিনি যখন ঠাকুরগাঁওয়ের সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকটি করছিলেন, ঠিক সেই সময় কিন্তু কলকাতাতে নেতারা অনেকেই এই ঘরোয়া আলোচনায় হাজির ছিলেন, যেখানে এই বিষয়টি আলোচনায় ছিল যে ডিসেম্বর নয়, আমরা সুযোগ পেলে আগেই, এমনকি অগাস্ট মাস নিয়ে গতকাল আওয়ামী লীগ একটা বড় কর্মসূচিও ঘোষণা করেছে। আপনারা জানেন অগাস্ট মাস আওয়ামী লীগ পালন করে শোকের মাস হিসেবে। সেই শোকের মাস হিসেবে 31 জুলাই মধ্যরাতে অর্থাৎ 12:01 একটি শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। সেই শপথ বাক্য পাঠ করা হবে সর্বত্র এবং নেতারা যে যেখানে আছেন সেইখান থেকে তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন। বাংলাদেশে যেখানে যেখানে আওয়ামী লীগ অনুকূল পরিস্থিতি পাবে সেখানে তারা মাঠে ময়দানেই এই শপথ বাক্য পাঠ তারা করবেন। এবার 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নানান ধরনের কর্মসূচি আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগস্ট মাস জুড়ে শেখ হাসিনা মোট 10টি ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেবেন। তার মধ্যে 5 আগস্ট যে দিনটি 2024-এ তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই 5 আগস্ট শ্বেত
কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হবে। এছাড়া গণতন্ত্র হত্যা, পুলিশ হত্যা বিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করবে আওয়ামী লীগ। অর্থাৎ 5 আগস্ট যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল এবং তারা বলছে যে এটা হচ্ছে গণতন্ত্র হত্যার একটা পরিকল্পিত ষড়যন্ত্র সেদিন বাস্তবায়িত হয়েছিল। ফলে গণতন্ত্র হত্যা বিষয়ক আলোচনা, সেই আলোচনাতেও প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা থাকবেন শেখ হাসিনা। মোট 10টি এক মাসে তিনি মোট 10টি ভার্চুয়াল ভাষণ দেবেন। এছাড়া অসংখ্য অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, এই পরিকল্পনা আছে। কিন্তু এর পরেও আগস্ট মাসকেও কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাদ দিচ্ছেন না যে অনুকূল পরিস্থিতি এলে তারা ওই মাসে ফিরে যাবেন না। তারা বরং এটাই বলছেন যে শোককে শক্তিতে পরিণত করার একটা পরিকল্পনা, সংকল্প তাদের মধ্যে কাজ করছে যে এই মাসেই বা আমরা কেন ফিরবো না। 14ই আগস্ট থেকে একটি বিষয় নিয়ে আলোচনা এবং এটাকেও কোনোভাবে সমাজ মাধ্যমে খুব বড়ভাবে প্রচার করা যে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই কথাটি 14ই আগস্ট থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা করা হবে এবং প্রচার করা হবে এবং এটা নিয়ে আলোচনা চক্রেরও আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না, এইটা হচ্ছে শপথ বাক্য, যেটা 31 জুলাই মধ্যরাতে রাত 12টা 1 মিনিটে যে শপথ বাক্য পাঠ করা হবে, সেই শপথ বাক্যে এই বিষয়টি আছে যে বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না। এই যে বিষয়গুলি আমি বললাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন যে অনুকূল পরিস্থিতি যদি অগাস্ট মাসেই আসে তাহলে আমরা এই শোক কাটিয়ে, এই শোকের মধ্যেই শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করব। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় তারেক রহমানের ভারতে আসার একটা সম্ভাবনা আছে, যদিও প্রায় দিন 10 হলো ভারত সরকারের আমন্ত্রণ পত্র বাংলাদেশ সরকারের হাতে পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ সরকার সরকারিভাবে জানায়নি যে তারেক রহমান সেপ্টেম্বর মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আসছেন কিনা। অতীতে বাংলাদেশ সরকার ব্রিক্সের সদস্য হতে চেয়ে আর্জি জানিয়েছিল। তারেক রহমানের আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও দিল্লিতে এবং অন্যান্য জায়গাতে ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো তারেক রহমানকেও ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে যে তিনি এই অনুষ্ঠানে, এই সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। এবং এটা তো একটা বড় বিষয় যে সেখানে চীন, রাশিয়া এবং ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, এদের সব রাষ্ট্রপ্রধানেরা থাকবেন। ফলে সেখানে তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার একটা বড় পরিসর রয়েছে যে তিনি দিল্লিতে এলে পরে অনেকগুলি রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার সাইড লাইনে কথা বলার সুযোগ থাকবে। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এখনো বাংলাদেশ সরকার কিন্তু দিল্লিকে কনফার্মেশন পাঠায়নি যে তারেক রহমান আসছেন কিনা। যদি আসেন তাহলে একরকম পরিস্থিতি, যদি না আসেন তাহলেও আরেক রকম পরিস্থিতি। এবার ততদিনে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করবেন কিনা, এগুলি সবই কিন্তু কতগুলি যদি কিন্তুর উপর নির্ভর করছে। কিন্তু আমি যেটা জানতে পারছি যে এই যে একটা বড় আলোচনা চলছে যে ডিসেম্বর, এই জায়গা থেকে কিন্তু এটা সরকারিভাবে আওয়ামী লীগ কখনোই বলবে না, কিন্তু কৌশলগতভাবে তারা আলোচনা করেছে এবং অধিকাংশ নেতা এই বিষয়ে মত দিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না, বরং অনুকূল পরিস্থিতি। আবারও আমি বলি, এই অনুকূল পরিস্থিতিটা কি, এটা আওয়ামী লীগ নেতৃত্ব স্পষ্ট করছে না। খানিকটা অনুমান করা যায় যে দেশের অভ্যন্তরে বিএনপি সরকার কি অবস্থায় থাকে, বিএনপির বিরোধী সংসদের বিরোধী দলগুলি তারা কি অবস্থায় থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কি পরিস্থিতি থাকে, বা আন্তর্জাতিক রাজনীতিতেও কোনো গুণগত যদি পরিবর্তন হয়। ফলে সবকিছুকে বিবেচনায় রেখেই আলোচনায় যেটা এগোচ্ছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নাও করতে পারেন, কারণ এখন তাদের কাছে প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে অনুকূল পরিস্থিতি। ফলে এই যে আগস্ট মাস আসছে, যে মাস আওয়ামী লীগের কাছে শোকের মাস, দীর্ঘদিন তারা এই শোকের মাস পালন করে আসছে, এই শোককে শক্তিতে পরিণত করে তারা আগস্ট মাসেও অনুকূল পরিস্থিতি এলে পরে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত এটাই আমার কাছে যা খবর। আমার মনে হলো যে বিষয়টি আপনাদের সঙ্গে খানিকটা বিনিময় করা যায়, তাই আমি এই প্রসঙ্গটি আপনাদের জানালাম।